যে ব্যক্তি মানে আমি মনে করি ঘৃণিত একজন ব্যক্তি। আমার এখনো মনে আছে, নিশ্চয়ই আপনিও জানেন, যে উনাকে নিয়ে আমরা প্রচুর টকশো করেছি। মানে টকশোর কোনো ইয়াত্তা নাই, আমরা করেছি। এবং তাকে মানে কি বলবো, জঘন্যতম ভাবে তাকে আমরা কি বলে ধিক্কার জানিয়েছি। এবং আপনি যদি আমাকে বলেন যে মানে অনেকেই আছে মানে নির্বাচনের ক্ষেত্রে, মানে কমিশনের ক্ষেত্রে, মাফ করবেন, এত জঘন্য ব্যক্তি আমার মনে হয় আর কখনো আসেনি। সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে তাকে হেনস্থা করা হলো, তাকে জুতা দিয়ে মারা হলো, হোয়াট এভার ইট ইজ, এটা মানে এটা আপনি সমর্থন করেন কিনা? বা এই যে আমরা যেটাকে মবের কথা বলছি, আমরা বারবার বলছি যে মব, এটাকে এভাবে বলি যে আমরা হাসিনাগিরি করছি, আমরা মব মারানি বলছি, যে যারা মব সৃষ্টি করছে। সবচেয়ে মানে উল্লেখযোগ্য যে বিষয়টি, ওখানে পুলিশ দাঁড়িয়েছিল এবং পুলিশ কোন রকম উদ্যোগী গ্রহণ করেনি। আমার কথা হচ্ছে তার বিচার হওয়া উচিত। আমি মনে করি এই জঘন্য ব্যক্তিকে যদি আপনি মৃত্যুদণ্ডও দেন, আমি যদিও মৃত্যুদণ্ড আমি 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 এটাকে সমর্থন করি না, তারপর আমার মনে হয় কম হবে তাকে অন্তত মানে 20 বার মৃত্যুদণ্ড দেওয়া যাবে, সে যে অপরাধ করেছে। আপনার প্রতিক্রিয়াটা, আপনার মন্তব্যটা, আপনার টেকটা জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই, এবং শুরুতেই আপনার সঙ্গে আমি একমত পোষণ করতেছি। আমিও কিন্তু মৃত্যুদণ্ডের বিরোধী, এবং আমি নিজে বিশ্বাস করি যে মানুষ মানুষকে জীবন দিতে পারে না, যেহেতু সুতরাং মানুষের কোনো অধিকার নাই আরেকজনের জীবন কেড়ে নেওয়া। সেজন্য আমি সবসময় ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী। যদিও আমি মনে করেছিলাম যে প্রফেসর ইউনূস ক্ষমতা এসে তারা মৃত্যুদণ্ড রোধ করবেন, কিন্তু অলরেডি আসিফ নজরুল বলে দিয়েছেন যে তাদের এই ধরনের কোনো ইচ্ছা নাই, সুতরাং মৃত্যুদণ্ড চালু থাকবে। যা কথা সেটা না। এখন আপনি দেখেন যে একটা লোক, সে যত অপরাধী করুক না কেন, এটা একটা সিস্টেম আছে। আপনি যেটা বলেছেন, এই নুরুল হুদাকে কিন্তু আমিও ঘৃণা করি, তাকে ভালো লাগার কোনো কারণ নাই। তিনি একটা রাতের যে নির্বাচন, সেই নির্বাচনে উনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, এবং ওনার বিন্দু মাত্র কোনো দুঃখবোধ ছিল না। উনি নির্বাচন কমিশনের তহবিল তছরূপ করেছেন। উনি রাশিয়ার নির্বাচনগুলো দেখতে যেতেন, যে রাশিয়াতে এক না একতন্ত্র, এখানে শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই ভোটে দাঁড়ায়, বিপক্ষের কেউ দাঁড়ালে তাকে হয় গ্রেপ্তার করে, না হলে বিষ প্রয়োগে হত্যা করে। তো এই ধরনের একটা নির্বাচনে তিনি যেতেন, এবং তিনি নানাবিধ আরো অপকর্মে জড়িত ছিলেন। এখন সেই একটা লোক, সেই লোককে নিয়ম হচ্ছে সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, যেটা বিএনপি অলরেডি মামলা করেছে, তার বিরুদ্ধে মামলা করেছে। তারপরে 2014 সালের বিনা ভোটের কারিগর কাজী রকিবউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে। 2024 সালের আমি ডামি স্বামী ভোটের কারিগর হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করেছে। এখন আমার কথা হচ্ছে যে এই মামলাগুলোটা প্রসেস আছে টিটু ভাই। সরকার সবসময় চলে নিয়ম অনুযায়ী, সরকার কখনো আবেগের বশে চলে না। এখন যদি তার বিরুদ্ধে মামলা হয় তাহলে তাকে পুলিশ খুঁজবে, পুলিশ খুঁজে বের করবে। একজন সচেতন নাগরিক হিসাবে আপনি যদি বলেন যে আমি পুলিশকে হেল্প করব, তাহলে হয়তো আপনি তাকে সম্মানের সহিত ধরে রেখে পুলিশকে খবর দিতে পারেন। কিন্তু আপনি তার মতো সিনিয়র ব্যক্তি, তার বাসায় গিয়ে তাকে ধরে তাকে উপর্যুপরি গালে জুতো দিয়ে মারা, এগুলো হচ্ছে অত্যন্ত মানে একটা উদ্ভট সমাজে আমরা বসবাস করতেছি। তার কোনো হি হ্যাজ নো রাইট টু ডু দিস। তাকে এভাবে জুতা মারা কোনো মতেই উচিত হয়নি। একজন সিনিয়র মানুষ, এটা দেখে আমারও কিন্তু খারাপ লাগতেছে। এবং এগুলো করে কিন্তু এই নুরুল হুদার জন্য পাবলিকের মনে একটা সিম্পিটি তৈরি করা হচ্ছে। এতে এই নুরুল হুদার যে আসল যে অপরাধ করেছেন সেই অপরাধগুলো ঢেকে যাচ্ছে, এবং সবাই বলতেছে হারে এই লোকটাকে জুতা দিয়ে মারলো। এবং আমি শুনেছি, সত্য কি মিথ্যে জানি না, কারণ আমি তো আওয়ামী লীগের প্রোগ্রাম দেখি না। শেখ হাসিনা তো আপনি জানেন যে বিভিন্ন জায়গা থেকে ভাষণ টাষণ দেয়, ওই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তিনিও নাকি খুব দুঃখ প্রকাশ করেছেন যে এত ভালো একটা লোক, এই গণতন্ত্রের একজন পূজারী, একজন ব্যক্তি, তাকে এইভাবে জুতা পেটা করা হলো। তো এগুলো কখনোই কাম্য না। একটা রাষ্ট্র চলবে নিয়ম অনুযায়ী। একটা লোক যতই খারাপ হোক না কেন, আপনি তাকে বিচার করবেন, এবং আদালত কর্তৃক অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি তাকে কোনোভাবেই শাস্তি দিতে পারেন না। এখন টিটু ভাই, আমরা তো
যখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রফেসর ইউনূস ক্ষমতায় আসে, আমরা কিন্তু সরকারটাকে আমাদের নিজের সরকারই মনে করি। এজন্য আমি আসলে এই সরকারের সমালোচনা করতে চাই না, যদিও আপনারা টুকটাক শুরু করেছেন, কিন্তু মাঝে মধ্যে না বলে পারা যায় না। আপনি দেখেন এই 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 যে এই নুরুল হুদার গালে জুতা মারার পর আমরা চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে একটা বিজ্ঞাপন দেখলাম। সেই বিজ্ঞাপন একটা পোস্ট দেখলাম। সেই পোস্টে বলা হয়েছে যে এটা কখনোই কাম্য নয়, যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং আপনি অলরেডি দেখেছেন যে একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনি এই যুব দলের নেতা। এটা 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 এতে কোনো সন্দেহ নাই যে এই কাজটা করেছে এই বিএনপির লোকজন, তারা স্বেচ্ছাসেবক দল করে, এবং কিছু অতি উৎসাহী আছে, এই অতি উৎসাহীরাই মূলত এগুলো করে। আপনি জানেন যে সমস্ত বাংলাদেশে বিএনপির প্রত্যেকটা আসনে 10-12 জন করে ক্যান্ডিডেট, এরা এমপি হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এর জন্য তারা লাইমলাইটে আসার জন্য, ফর্মে আসার জন্য, তাদের উপর ফোকাস দেওয়ার জন্য, ওই যে একজন আছে পটুয়াখালীতে হাসান মামুন, তিনি আক্রমণ করেছেন নুরুল হক নুরের উপরে, এটা কিন্তু কেন্দ্র বলে না, অতি উৎসাহী। আর এই যে স্বেচ্ছাসেবক দলের নেতা, তারা নুরুল হুদার গালে জুতা মারার সময় একটা ব্যক্তি নামে স্লোগান দিচ্ছিল, কোন নেতা আমি জানি না। তো এদেরকে আসলে দমন করতে 1 নম্বরে বিএনপি ব্যর্থ হয়েছে, ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বিএনপি বলতেছে যে আমরা তো সরকারে নাই, আমরা এটা সরকার গ্রেপ্তার করে না কেন? তাহলে আপনারা নিজেদের দলের লোককেই নিজেরা দমন করতে ব্যর্থ হচ্ছেন, এখনই সরকারে গেলে তো তারা আরো বেশি ইয়ে হয়ে যাবে। আর সরকারকেও বলতে চাই যে আপনি যদি দেখেন যে সরকার বারে বারে বলতেছে সরকার মবকে সমর্থন করে না, কিন্তু ইনডাইরেক্টলি সরকার এই মবের বিরুদ্ধে কিছু করেছে বলে আমি অন্তত দেখি নাই। আপনার খেয়াল আছে কয়েক মাস আগে ওই যে একটা মেয়ে, একটা ছেলে আছে, ওই যে লাইব্রেরিতে কাজ করতো, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে, সে একটা মেয়ের বুকে ওন্না নাই বলে সেই মেয়েটাকে বাজে কথাবার্তা বলেছে। সেই ছেলেকে পুলিশ গ্রেপ্তার করার পরে করলো কি, তাকে মুক্তি দেওয়া হলো, এবং আমাদের মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী তাকে ফুল দিয়ে বরণ করে নিল। আবার এই কয়দিন আগে চট্টগ্রামে একটা শিবিরের ছেলে, সে একটা মেয়েকে ফ্লাইং কিক মারলো না, লাথি মারলো না, তাকে পুলিশ গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে জামিনে তাকে মুক্তি দেওয়া হলো। ভোলাতে লঞ্চে একটা মেয়ে টিকটক করছে, সেই মেয়েগুলোকে লাঠি দিয়ে বাড়ি দিল এক ছেলে। বাড়ি দেওয়ার পর সে নিজেই থানায় আত্মসমর্পণ করলো, সেই ছেলেকে পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। কাজেই যে লোকগুলো নিজের হাতে আইন তুলে নেয়, যেই লোকগুলো এই মবতন্ত্র চালু করে, যে লোকগুলো নারীদেরকে প্রহার করে, সেই লোকগুলোর এত দ্রুত জামিন হয়ে যাচ্ছে। কোন আইনে জামিন হচ্ছে, কোন বিচার জামিন হচ্ছে, কে এর জন্য দায়ী, আমরা এগুলো কিছু জানি না। শুধু তারা একটা জিনিস বুঝে গিয়েছে যে এই মবতন্ত্র করলে আসলে কিছুই হয় না। পরিশেষে একটা কথা বলতে, এটা অনেকের পছন্দ হবে না, আমরা মানুষ মাত্রই হচ্ছে সুযোগ পেলে আমরা বাড়াবাড়ি করি, সুযোগ পেলে আমরা সীমা ছাড়িয়ে যাবই। সেটা মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, কারণ সবাই তোমরা মানুষ। মানুষের টেন্ডেন্সি হচ্ছে এটা যে সে যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন সে যা খুশি তা করে। শেখ হাসিনার আমলে এই প্রগতিশীলরা, বামপন্থীরা, কিছু লোকেরা অতিরিক্ত লেখালেখি করতো, অতিরিক্ত তাদের একটা এই ভরসা ছিল যে আমরা যাই করি না কেন শেখ হাসিনা কিছু করবে না, এবং ইসলামপন্থীরা ভয় ছিল, কারণ ইসলামপন্থীদেরকে শেখ হাসিনা সুযোগ পেলেই জেলে ঢুকিয়ে রাখতো। কিন্তু এখন এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এমন স্বাধীনতা পেয়ে গেছি যে আমরা এই স্বাধীনতার অপব্যবহার শুরু করতেছি। এবং আপনি যে ছবিটা দেখালেন একটু আগে, একটা নাপিত পরিবার, এই নাপিত পরিবার 10 টাকা চুল কাটে, তো ওই নাপিত বাবা এবং ছেলে এই 10 টাকা দেয় না, মানে ওরা চুল কাটে 10 টাকা নেয় আর কি। এই দেয় না বলে এই লোকজন তারা রটালো যে এই বাবা এবং ছেলে তারা নাকি নবীজির নামে কটু কথা বলেছে, নবীজির নামে তারা কটু কথা বলেছে। তারপর এদেরকে মেরে, এই বুড়ো লোকটাকে মেরে, এই হিন্দু ভাইটা কি জানে না যে সে বাংলাদেশে থাকে, এবং সে কি জানে না যে এই দেশে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলা যায় না? এটা কিন্তু আইনি আছে, আপনি কোনো ধর্ম, ইসলাম হিন্দু কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। তাহলে যেই লোক এবং তার ছেলে আজকে 30-40 বছর ধরে সেই লালমনিরহাটের এখানে সেখানে সে চুল কেটে খায়, নাপিত, সেই নাপিত তার বেশিরভাগ কাস্টমারই হচ্ছে গিয়ে মুসলিম। তাহলে এখানে 10 টাকা চুল কাটলে 10 টাকা দিবে, সেই 10 টাকা বলে যে 10 টাকা দেওয়া, বলে যে 10 টাকা দিব না, 10 টাকা নাই, কেন দেবো তোকে, কেন টাকা দেবো? তখন তিনি বলে টাকা যেতে হবে। এই কারণে হঠাৎ করে বললো যে সে নবীজিকে নিয়ে কটূক্তি করছে। এখন যে মামলা করছে, কোন এক মসজিদের ইমাম মামলা করছে, সেই ইমাম বলতেছে আমি শুনি নাই, অমুকে শুনছে। তো অমুকে কার কাছ থেকে শুনছে? সে বলছে আমি শুনি নাই, অমুকে শুনছে। তো এই যে এখন এগুলো যে হয়ে আসতেছে, এই ধর্ম অবমাননা বাংলাদেশে পর্যন্ত
যত হিন্দুদের বিরুদ্ধে ধর্মাবলম্বনের অভিযোগ এসেছে সব মিথ্যা, আমি তা বলবো না, কিন্তু আদালত একটা প্রমাণ করতে পারেন এখন পর্যন্ত। এই আপনি দেখেন টিটু ভাই, আপনি ওয়াজের ভিতরে শুনবেন এক হুজুর আরেক হুজুরকে কাফের বলে না, মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজারিকে কাফের বলে নাই, বলছে। কিন্তু যেহেতু তারা উভয় মুসলিম এবং উভয়েরই ফ্যান ফলোয়ার আছে, সুতরাং আপনার দিকে কোনো মব ধেয়ে আসবে না। এই যে মবতন্ত্র আপনি বলতেছেন, আপনার মব ধেয়ে আসবে না। কিন্তু একটা লোক হিন্দু, তার কোনো ফলোয়ারও নাই, তার কোনো শক্তি নাই, সে সাধারণ নাপিত, তার টাকা পয়সা নাই, সুতরাং তাকে ধরে চোর থাপ্পড় মেরে হিন্দু অবমাননা, এবং তার তো ভাগ্য ভালো যে তাকে পুলিশে দিয়েছে, তাকে যদি পিটে তো তাহলে আপনি কি করতেন? আমি এজন্য সরকারকে আহ্বান জানাবো যে এগুলো কখনোই একটা রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে না। এই মবতন্ত্র অচিরেই দমন করা উচিত। তবে আমি এজন্য আওয়ামী লীগকেও দায়ী করব, কারণ আপনি অবশ্যই জানেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশে, যেই কয়টা দেশে আপনি বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন সংগঠিত হয়েছে, সেই দেশগুলোতেই এই বিপ্লবের পরে একটা অরাজক পরিস্থিতি এসেছে। সেটা বাংলাদেশের ব্যতিক্রম। আপনি যদি ৭১ সালেও ধরেন, ৭১ সালে মুক্তিযুদ্ধের পরে আপনি দেখেছেন যে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই আবার অস্ত্র নিয়ে ডাকাতি শুরু করতেছিল তো। এবং আপনি দেখেন যে এই রক্ষী বাহিনী গণবাহিনীর হাতে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, সবকিছু হয়েছে। তো এখন আবার এই গণঅভ্যুত্থানের পরে আবার এইসব গুলো হচ্ছে, বাট আমরা ধৈর্য ধরতে চাই, আমরা এগুলো কাম্য না। তবে আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য দায়ী, কারণ ৯০ সালের পরে আমাদের যে সুন্দর একটা গণতান্ত্রিক সিস্টেম হয়েছিল, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সবকিছু এই দল তারপরে আরেক দল একটা এই সুন্দর একটা সিস্টেমকে ধ্বংস করেছে এই শেখ হাসিনা এবং বিচারপতি খায়রুল হকরা, এবং তার ধারাবাহিকতায় কিন্তু এই গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হওয়ার পরে এগুলো চলতেছে, এবং এর জন্য পরোক্ষভাবে কিন্তু আমি আওয়ামী লীগকেও দায়ী করতে চাই। ধন্যবাদ।